রাদারফোর্ডের অ্যাটমিক মডেল আমরা পড়েছি, তার কি কি সমস্যা সেটাও আমরা জেনেছি। বোরের অ্যাটমিক মডেল আমরা পড়বো মানে পড়েও ফেলেছি আজ। তো বোরের অ্যাটমিক মডেলটাই সব সমস্যার সমাধান করেনি। বোরের অ্যাটমিক মডেলেরও যথেষ্ট ত্রুটি আছে। সোমারফিল্ডের দ্বারা তার কিছু সমাধান বেরিয়েছে, কিন্তু 12 ক্লাসে আমাদের যে কেমিস্ট্রি পড়া সেটা মূলত কিন্তু বোরের অ্যাটমিক মডেলকে কেন্দ্র করেই পড়া। তার ত্রুটিগুলো পড়ি, সোমারফিল্ড কী করে সেই ত্রুটি একটা দুটো করে দূর করলেন সেগুলো পড়ি, কিন্তু আমাদের মূল থ্রাস্ট, মূল জোরটা থাকে কিন্তু বোরস অ্যাটমিক মডেলের। আমরা আজকে মূল যে কাজটা করব সেটা হচ্ছে বোরের অ্যাটমিক মডেল ব্যবহার করে কোনো একটা নির্দিষ্ট কক্ষপথ, অরবিট, যার কথা বলেছিলেন স্টেশনারি অরবিট, তার রেডিয়াস বার করা এবং সেই অরবিটে যে ইলেকট্রন ঘোরে সেই ইলেকট্রনের এনার্জি বার করা। ঠিক আছে, তো আমরা প্রথমে রেডিয়াসটা বার করি। ডিটারমিনেশন of radius of an orbit, of an stationary orbit বলা উচিত, of a stationary orbit by with the help of a Bohr's atomic model. ধরো একটা পরমাণু, এটা হচ্ছে তার নিউক্লিয়াস, এবং এই নিউক্লিয়াস থেকে আর দূরত্বে একটা সার্কুলার অরবিট আছে, যে সার্কুলার অরবিট ধরে ইলেকট্রন নিউক্লিয়াসের চারপাশে ঘুরছে। Let the atomic number of the atom be Z। ধরে নিচ্ছি যে অ্যাটমটার কথা আমরা বলছি, এর অ্যাটমিক নাম্বার হচ্ছে জেড। অ্যাটমিক নাম্বার জেড মানে কি? অ্যাটমটার মধ্যে জেডটা প্রোটন আছে নিউক্লিয়াসে, এবং বাইরের কক্ষপথে জেডটা ইলেকট্রন আছে। অ্যান্ড চার্জ অফ অ্যান ইলেকট্রন, একটা ইলেকট্রনের আধান, চার্জ অফ অ্যান ইলেকট্রন বি ই, একটা ইলেকট্রনের আধান ধরে নিচ্ছি ই। একটা ইলেকট্রনের আধান যদি ই হয়, চার্জ ই যদি হয়, তাহলে অবভিয়াসলি একটা প্রোটনের আধানও ই হবে। তাহলে আমরা বলতে পারি নিউক্লিয়ার চার্জ এটা সমান কি? জেড ইন্টু ই। জেডটা প্রোটন আছে, প্রত্যেকটা প্রোটনের চার্জ ই করে, তাহলে নিউক্লিয়াসের টোটাল চার্জ কত? জেড ইন্টু ই। ধরি, লেট আস কনসিডার, একটি ইলেকট্রন, let us consider an electron is moving, ধরি একটি ইলেকট্রন
আর ব্যাসার্ধের কক্ষপথ ধরে ইজ মুভিং, ধরি একটি ইলেকট্রন আর ব্যাসার্ধের কক্ষপথ ধরে ভি গতিবেগ নিয়ে নিউক্লিয়াসের চারপাশে গতিশীল আছে। Let us consider an electron is moving with a velocity v around the nucleus through an orbit with radius r. Through an orbit with radius r. ধরি একটা ইলেকট্রন ভি গতিবেগ নিয়ে আর ব্যাসার্ধের কক্ষপথ ধরে নিউক্লিয়াসের চারপাশে ঘুরছে। এখন ইলেকট্রন যখন নিউক্লিয়াসের চারপাশে ঘুরে তখন তার উপর দুটো বল কাজ করে যাবে। একটা হচ্ছে নিউক্লিয়াস তাকে সবসময় আকর্ষণ করে, কারণ নিউক্লিয়াসটা হচ্ছে পজিটিভলি চার্জ আর ইলেকট্রন হচ্ছে নেগেটিভলি চার্জ। তাহলে নিউক্লিয়াস সবসময় ইলেকট্রনটাকে চাইছে টেনে ভিতর দিকে ঢুকিয়ে নিয়ে আসতে, কিন্তু ইলেকট্রনটা ভিতরে ঢোকে না। ইলেকট্রনটা ঘুরেই যায় ওই সার্কুলার অরবিট ধরে। কেন? তার কারণ যে মুহূর্তে ইলেকট্রনটাকে নিউক্লিয়াস তার নিজের দিকে টানছে, ঠিক একই সময়ে এই যে ইলেকট্রনটা এই সার্কুলার পাথে ঘুরছে, সার্কুলার পাথের যে কোনো বিন্দুতে ইলেকট্রনটার উপর ট্যানজেনশিয়ালি আউটওয়ার্ড ডিরেকশনে একটা ফোর্স কাজ করে। লম্বভাবে একটা বল কাজ করে। আমরা ছোটবেলায় একটা খেলা খুব খেলতাম, তোমরা খেলো কিনা আমরা জানি না। একটা ঢিল সুতো বা দড়িতে বেঁধে হাতে নিয়ে ঘোরাতো বাচ্চা ছেলেরা, বাচ্চা অবস্থা, অনেক ছোট বয়সে। অনেক সময় হাত ফসকে যেত, ঢিলটা বেরিয়ে যেত হাত থেকে। কোন দিকে? সব সময় বাইরের দিকে, হাতের দিকে আসতো না। আমি এই যে হাতে সুতো ধরে বা দড়ি ধরে দড়িতে ঢিলটাকে বেঁধে ঘোরাচ্ছি, ঢিলটাকে সার্কুলার পাথে, ঢিলটা একটা টান আমার হাতের ওপর আছে, হাতে দড়ি ধরা, সেই দড়িতে ঢিলটা বাঁধা, তাহলে আমার হাতের একটা আকর্ষণ ঢিলটার ওপর আছে। আর সেই যে ঘুরছে, ঘোরার সময় ওই ঘোরার প্রত্যেকটা বিন্দুতে তার উপর একটা ট্যানজেনশিয়ালি আউটওয়ার্ড ডিরেকশনে একটা ফোর্স কাজ করে। তোমরা ফিজিক্সে সার্কুলার মোশন পড়বে, বৃত্তীয় গতি, তখন এসব সম্পর্কে পড়বে ডিটেল। সেটা প্রমাণ হচ্ছে কিভাবে? সে বল তো চোখে দেখা যায় না, তাহলে প্রমাণ হচ্ছে কি করে? যখনই ঢিলটা হাত থেকে ছুটে যাচ্ছে, তুমি ছেড়ে দিতে পারো বা ফসকে যেতে পারে, তখনই দেখবে ঢিলটা বাইরের দিকে চলে যাচ্ছে, কখনো তোমার হাতের দিকে আসছে না। কেন? তার কারণ যে মুহূর্তে তোমার হাতটা ফসকে ঢিলটা বেরিয়ে যাচ্ছে, তোমার হাতের আকর্ষণটা তার উপর কমে যাচ্ছে, তখনই ট্যানজেনশিয়ালি আউটওয়ার্ড ডিরেকশনের যে ফোর্স, সেটা তার উপর ক্রিয়াশীল হচ্ছে। ক্রিয়াশীল থাকেই, সেটাই থাকছে একমাত্র, সেই ঢিলটাকে বাইরে বের করে দিচ্ছে। নর্মাল কন্ডিশনে তাহলে বাইরে যাচ্ছে না কেন? কারণ দুটো ফোর্স আছে, একটা নিউক্লিয়াস ওকে টানছে ভিতরে, আর একটা এই ফোর্সটাকে বাইরে নিয়ে যেতে চাইছে। এই দুটো ফোর্স একটা আর একটাকে কাউন্টার ব্যালেন্স করে, ফলে ইলেকট্রনটা ভিতরের দিকেও ঢুকে আসে না, ইলেকট্রনটা বাইরের দিকেও বেরিয়ে যায় না। এই ফোর্স দুটোর ভ্যালু কত দেখা যায়। এখানে নিউক্লিয়াস আকর্ষণ করছে, একটা পজিটিভলি চার্জড একটা অংশ সে নেগেটিভ ইলেকট্রনকে আকর্ষণ করছে। তাহলে সেই আকর্ষণ বলের মান কার দ্বারা গাইডেড হবে? অতএব অবশ্যই কুলম্বের সূত্রের দ্বারা। আমরা লিখছি এখানে ফোর্স অফ অ্যাট্রাকশন of the nucleus on the electron
is ZD into E by R square. তোমাদের কুলম্বের সূত্র মনে থাকতে পারে, দুটো বিপরীত আধানের মধ্যে আকর্ষণ বল কি ছিল, Q1 Q2 by R square। তার আগে একটা কনস্ট্যান্ট থাকতো, বাতাসের মধ্যে কনস্ট্যান্টটাকে আমরা 1 ধরে নিলাম। এখানে Q1টা কি, পজিটিভ চার্জ, মানে নিউক্লিয়াসের চার্জ, সেটা কত, Z ইন্টু E, কেননা এর অ্যাটমিক নাম্বার Z, মানে জেডটা প্রোটন আছে, প্রত্যেকটা প্রোটনের চার্জ ই করে। কাকে অ্যাট্রাক্ট করছে, ইলেকট্রন, তার চার্জ কত, Q2 কত, Q2 হচ্ছে অনলি E ডিভাইডেড বাই ডিস্টেন্স, এদের মধ্যে দূরত্ব R স্কয়ার। এইবার যে ফোর্সটার কথা আমি বলছি, যে ঘোরার সময় তার উপর ট্যানজেনশিয়ালি আউটওয়ার্ড ডিরেকশনে একটা ফোর্স কাজ করে, একটা বল কাজ করে, সেটাকে বাংলায় বলে অভিকেন্দ্রিক বল, সেন্ট্রিফিউগাল ফোর্স। The centrifugal force, বাংলায় বলে অভিকেন্দ্রিক বল, is acting on electron, which is revolving around the nucleus, which is revolving round the nucleus, which is revolving round the nucleus, through an orbit of radius r, অর্থাৎ এই যে আর ব্যাসার্ধের কক্ষপথ ধরে একটা ইলেকট্রন মুভ করছে নিউক্লিয়াসের চারপাশে, তার উপর সেন্ট্রিফিউগাল ফোর্স, অভিকেন্দ্রিক বল কতটা কাজ করছে, এর একদম মাপ আছে। ফিজিক্স যখন পড়বে, সার্কুলার মোশন জানবে, দ্যাট ইজ ইকুয়াল টু সেন্ট্রিফিউগাল ফোর্স, এটা হচ্ছে mv স্কয়ার বাই r। This force is mv square by r, where m হচ্ছে mass of the electron, v velocity। তুমি বলবে এটা কোত্থেকে এলো, এটা তুমি ফিজিক্স ওখানে পড়বে, আমরা এইদিকে যদি চলে যেতে চাই তাহলে আমাদের মূল পড়া থেকে বিচ্যুত হয়ে যাবো। হ্যাঁ, তাহলে এই দুটো ফোর্স, এই যে জেড স্কোয়ার বাই আর স্কোয়ার আর এমভি স্কোয়ার বাই আর, এটা একটাকে কাউন্টার ব্যালেন্স করে অন কন্ডিশন, শর্তানুসারী বা অ্যাট ইকুইলিব্রিয়াম। ইকুইলিব্রিয়াম মানে কি, যখন ইলেকট্রনটা ঘুরছে, বাইরে বেরোচ্ছেও না, ভিতরে ঢুকছেও না, জেডি স্কোয়ার, জেডি ইন্টু ই বাই আর স্কোয়ার সমান হচ্ছে এমভি স্কোয়ার বাই আর। তো দেখো একটা আর কেটে গেল, তাহলে ভি স্কোয়ার ইকুয়াল টু কি দাঁড়ালো, ভি স্কোয়ার ইকুয়াল টু দাঁড়ালো জেডি স্কোয়ার বাই এম আর। ইকুয়েশন নাম্বার 1 বোরের থিওরি থেকে, ফ্রম বোরস থিওরি, থেকে আমরা কি পাই, এমভিআর। বোরের এর আগের দিন বলেছিলাম আমি, এমভিআর সমান এন ইন্টু এইচ বাই 2 পাই। তাহলে ভি ইকুয়াল টু এনএইচ বাই 2 পাই এম আর। তাহলে ভি স্কোয়ার সমান এন স্কোয়ার এইচ স্কোয়ার
divided by 4 pi square m square r square, ইকুয়েশন নাম্বার 2। ঠিক আছে, তাহলে 1 আর 2 নম্বর সমীকরণ থেকে তুমি কি লিখতে পারছো না? দুটোই হচ্ছে বাম দিকটা ভি স্কয়ার, তাহলে ডান দিক দুটো সমান হবে। From equation from equation 1 and 2, we get कि by jd square by mr equal to m square h square divided by 4 pi square m square r square। তাহলে একটা m একটা r কেটে গেল, এখান থেকে আমরা বের করতে পারি r সমান m square h square divided by 4 pi square m square z। এটাই হচ্ছে কক্ষপথের ব্যাসার্ধ। ঠিক আছে, এটা হচ্ছে একটা স্টেশনারি অরবিট, আর রেডিয়াসের স্টেশনারি অরবিট, তার ব্যাসার্ধ হচ্ছে এইটা। এখানে কোন টার্মটা কি এটা দেখো, কোনটা কি পথ নির্দেশ করছে। এনটা হচ্ছে এন হচ্ছে কক্ষপথ, মানে n ইকুয়াল টু 1 2, এটা ভ্যারি করে। 1 নম্বর কক্ষপথ হলে n এর মান 1, 2 নম্বর হলে n এর মান 2। h হচ্ছে প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট, h হচ্ছে প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট, প্ল্যাঙ্কের ধ্রুবক। আর রেডিয়াস তোমরা জানো, m হচ্ছে মাস অফ দ্য ইলেকট্রন, m হচ্ছে মাস, কার মাস? ইলেকট্রনের মাস। e হচ্ছে ইলেকট্রনের চার্জ, চার্জ অফ ইলেকট্রন, মাস অফ ইলেকট্রন, চার্জ অফ ইলেকট্রন। আর জেড হচ্ছে অ্যাটমিক নাম্বার। ঠিক আছে, এবার যদি খুব মাইনিউটলি তুমি ফর্মুলাটা লক্ষ্য করো, যেখানে ভ্যারিয়েবল টেকে, এখানে ভ্যারিয়েবল হচ্ছে মানে কাদের মান পাল্টায়, ভ্যারিয়েবল হচ্ছে n, অর্থাৎ কোন কক্ষপথ, 1 নম্বর কক্ষপথ না 2 নম্বর কক্ষপথ, 3 নম্বর কক্ষপথ না 4 নম্বর কক্ষপথ। তার ভ্যারিয়েবল হচ্ছে n। আর কি ভ্যারিয়েবল? আর ভ্যারিয়েবল হচ্ছে z। অর্থাৎ হাইড্রোজেনের ক্ষেত্রে z এর মান একরকম হবে, হিলিয়ামের ক্ষেত্রে z এর মান আরেক রকম হবে। ঠিক আছে, বাকিগুলো কনস্ট্যান্ট। h তো প্ল্যাঙ্কের কনস্ট্যান্ট, পাই কনস্ট্যান্ট, m ইলেকট্রনের মাস তো আর পাল্টায় না, ইলেকট্রনের চার্জও পাল্টায় না। তাহলে দেখো, ফর হাইড্রোজেন, হাইড্রোজেন অ্যাটমের ক্ষেত্রে, হাইড্রোজেন হাইড্রোজেন এলিমেন্টের ক্ষেত্রে z ইকুয়াল টু 1। তাহলে ফার্স্ট অরবিট কি? r1 ইকুয়াল টু 1 ইন্টু h স্কোয়ার, 1 স্কোয়ার মানে তো 1, ডিভাইডেড বাই 4 পাই স্কোয়ার m স্কোয়ার। ঠিক আছে, এটা সমান কি? এটা সমান হচ্ছে h স্কোয়ার ডিভাইডেড বাই 4 পাই স্কোয়ার m স্কোয়ার। ধরো নাও দিস ইজ ইকুয়াল টু x, এই ভ্যালুটা ক্যালকুলেট করে x বসো। তাহলে r2 সমান কি হবে? 2 স্কোয়ার ইন্টু এই জিনিসটা h স্কোয়ার ডিভাইডেড বাই 4 পাই স্কোয়ার m স্কোয়ার। পরিষ্কার? এই জিনিসটার ভ্যালু তো তুমি জেনে গেছো, এটা x, তাহলে 2 দুগুণে 4 4x। r3 সমান কত হবে? r3 সমান 3 স্কোয়ার, n এর ভ্যালু 3, বাকি অংশটা h স্কোয়ার ডিভাইডেড বাই 4 পাই স্কোয়ার m স্কোয়ার, মানে 9x। আমরা জেনারেলি বলি
n-তম কক্ষপথের ব্যাসার্ধ Rn সমান হচ্ছে n স্কয়ার ইন্টু R1, অর্থাৎ প্রথম কক্ষপথের ব্যাসার্ধকে n স্কয়ার দিয়ে গুণ করে দিলেই আমরা n-তম কক্ষপথের ব্যাসার্ধ পাব। ঠিক আছে, এইবার ধরো হিলিয়াম অ্যাটমের ক্ষেত্রে কি হবে? হিলিয়াম জেড এর ভ্যালু হচ্ছে 2, ভ্যালু অফ জেড হচ্ছে 2, তাহলে R1 কি হচ্ছে? তো 1 স্কয়ার ইন্টু h স্কয়ার ডিভাইডেড বাই 4 পাই স্কয়ার m স্কয়ার জেড এর মান এখানে 2। ঠিক আছে, এখন দেখো এটা তো 1 স্কয়ার মানে 1, তাহলে এর পরে থাকলো h স্কয়ার ডিভাইডেড বাই 4 পাই স্কয়ার m স্কয়ার জেড এর ভ্যালু 2। এই জিনিসটা হচ্ছে হাইড্রোজেনের প্রথম কক্ষপথের ব্যাসার্ধ। ঠিক আছে, R1 কার না H এর ডিভাইডেড বাই জেড, এখানে জেড এর মান 2। আমি যেটা তোমাদের শেখাতে চাইছি, যে কোনো এলিমেন্টের প্রথম কক্ষপথের ব্যাসার্ধ, রেডিয়াস অফ ফার্স্ট অরবিট অফ এনি এলিমেন্ট, যে কোনো মৌলের পরমাণুর প্রথম কক্ষপথের ব্যাসার্ধ হচ্ছে হাইড্রোজেনের প্রথম কক্ষপথের ব্যাসার্ধ ডিভাইডেড বাই অ্যাটমিক নাম্বার অফ দ্যাট এলিমেন্ট। আমরা যদি অ্যালুমিনিয়াম অ্যাটমের প্রথম কক্ষপথের ব্যাসার্ধ বের করতে চাই, তাহলে হাইড্রোজেনের প্রথম কক্ষপথের ব্যাসার্ধ ডিভাইডেড বাই অ্যাটমিক নাম্বার অফ অ্যালুমিনিয়াম। কিন্তু ওই ফর্মুলাটা অ্যালুমিনিয়ামের ক্ষেত্রেও প্রযোজ্য, যে অ্যালুমিনিয়ামের n-তম কক্ষপথের ব্যাসার্ধ কত হবে? Rn অ্যালুমিনিয়াম কত না R1 অ্যালুমিনিয়াম, অর্থাৎ অ্যালুমিনিয়ামেরই প্রথম কক্ষপথের ব্যাসার্ধ ইন্টু n স্কয়ার। হ্যাঁ, এই জিনিসগুলো খুব তোমার ওই MCQ টাইপের কোশ্চেনের মধ্যে দিয়ে দেয়। এরকম করে ধরো হাইড্রোজেনের প্রথম কক্ষপথের ব্যাসার্ধ 0.52 অ্যাংস্ট্রম, তাহলে হাইড্রোজেনের n-তম কক্ষপথের ব্যাসার্ধ কত, বা হাইড্রোজেনের চতুর্থ কক্ষপথের ব্যাসার্ধ কত? প্রথম কক্ষপথের ব্যাসার্ধ বলে দিয়েছে 0.52 অ্যাংস্ট্রম। চতুর্থ কক্ষপথের ব্যাসার্ধ আমরা কি বলবো? R1 ইকুয়াল টু n স্কয়ার, লিখে radius of first orbit of hydrogen atom is 0.52 Angstrom. What is the radius? What is the radius of fourth orbit of hydrogen atom? চতুর্থ কক্ষপথের ব্যাসার্ধ কত? What is the radius of fourth orbit of hydrogen atom? ফার্স্ট অরবিটের রেডিয়াস হচ্ছে 0.52 অ্যাংস্ট্রম। তো আমরা এক্ষুনি দেখলাম R1 R4 বার করবো আমরা, R4 অফ হাইড্রোজেন অ্যাটম সমান কি n স্কয়ার, এখানে 4x স্কয়ার ইন্টু R1, এখানে R1 মানে হচ্ছে 0.52 অ্যাংস্ট্রম, মানে 16 ইন্টু 0.52 অ্যাংস্ট্রম। ঠিক আছে, এরকম করে আমরা অঙ্ক করব। আমরা পরের ক্লাসে শক্তি বের করা, কি করে শক্তি বের করে এবং তার থেকে কি করে ভেলোসিটি বের করে ইলেকট্রনের, এগুলো পড়বো। এখান থেকে তোমার অ্যাটমিক স্ট্রাকচারে নানাবিধ অঙ্ক আসবার সম্ভাবনা আছে।